সুধী দর্শক, আসসালামু আলাইকুম। 47 টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইফুল ইসলাম শুভ। আজকে আমরা এসেছি বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিক, বিশিষ্ট মানবাধিকার সংগঠক, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির সংগ্রামী মহাসচিব, জাতীয় মানবাধিকার সমিতির সংগ্রামী সভাপতি জনাব এম মঞ্জুর হোসেন ঈসা ভাইয়ের কাছে। জনাব এম মঞ্জুর হোসেন ঈসা ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। 47 টেলিভিশনকে এবং আপনাকেও আমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির পক্ষ থেকে, আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির পক্ষ থেকেও আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন এবং আমাকে আজকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। মঞ্জুর হোসেন ঈসা ভাই, আপনি একজন বিশিষ্ট রাজনীতিক, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির সংগ্রামী মহাসচিব। তো আমাদেরকে যদি একটু বলতেন, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি কত সালে কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তাদের যাত্রা শুরু করেছিল? দীর্ঘদিনের পথ চলা, দীর্ঘদিনের রাজনৈতিক লড়াই সংগ্রামের সফলতা কোন জায়গাটায়? ধন্যবাদ। 1989 সালের 10ই সেপ্টেম্বর প্রখ্যাত সাংবাদিক, রাজনীতিবিদ, আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামী জননেতা, এদেশের রাজনীতিবিদদের আইকন, নেতাদের নেতা তিনি, আমি বলবো মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর অত্যন্ত আস্থাভাজন ছিলেন যিনি। জননেতা আনোয়ার জাহিদের নেতৃত্বে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির জন্ম হয়েছিল এদেশের ভাত, ভোট ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। সেদিন এই প্রতিষ্ঠা লগ্নে অন্যতম সহসভাপতি, ভাইস চেয়ারম্যান হিসেবে যিনি দায়িত্ব পালন করেছিলেন, তিনি একসময় জাসদ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। সেই ছাত্র রাজনীতির সোনালী অতীত এবং ঢাকার ঐতিহ্যবাহী নটরডাম স্কুল থেকে যিনি স্কুল এবং কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছেন, সেই পাবনার কৃতি সন্তান খন্দকার গোলাম মুর্তজা আজকে বর্তমানে এই ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে, আর আমি মহাসচিবের দায়িত্ব পালন করছি। আমরা এদেশের যে কোনো অন্যায়, অনাচার, অত্যাচার এর বিরুদ্ধে আমরা কথা বলি এবং আমরা চেষ্টা করি এই ঐতিহ্যবাহী দলটি এদেশের ভাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য কাজ করার। এবং এই কাজ করতে গিয়ে আমরা নানা চড়াই উতরাই পার হয়ে 31 বছর শেষ হয়ে আমরা 32 বছরে আমরা পা রেখেছি। এবং এই 32 বছর ধরে আমরা নিরলসভাবে আমাদের যারা অগ্রজ ছিল তারা কাজ করেছে, এখন আমরা করছি। এবং এই কাজ করতে গিয়ে বিভিন্ন সময়, জানেন রাজনীতি একটি চলমান একটি প্রেক্ষাপট, আমাদের বিভিন্ন সময় গণতন্ত্র রক্ষার জন্য কখনো বিভিন্ন জোটের সাথে আমাদের সম্পৃক্ত হতে হয়েছে। এই জোটে সম্পৃক্ত হতে হয়ে আমরা অনেক সময় দেখা গেছে যে আমরা যে উদ্দেশ্য নিয়ে সম্পৃক্ত হয়েছি, সেই উদ্দেশ্য সেই জোটের শীর্ষ নেতারা যখন সঠিকভাবে পালন করেনি, প্রতিষ্ঠিত করেনি, আবার আমরা নিজেদের স্বকীয়তায় সেই জোট থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে আমরা আমাদের মতো কাজ করছি। আমরা কখনো থেমে থাকিনি, আমরা কখনো বসে থাকিনি। আমরা একসময় 20 দলীয় জোটের সাথে ছিলাম এবং সেই 20 দলীয় জোটের সাথে থেকে আমরা অনেক কাজ করেছি। এদেশের ভাত, ভোট, গণতন্ত্র উদ্ধারের জন্য অনেক কাজ করেছি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সহ নানা ধরনের কাজ করেছি। কিন্তু যখন নির্বাচন, এই 11 জাতীয় সংসদের নির্বাচন এলো, তখন আমরা দেখলাম যে নির্বাচনকে সামনে রেখে বিএনপি সারা জীবন যারা আওয়ামী লীগকে ধারণ করেছে, লালন করেছে, আওয়ামী লীগের সাথে ছিল, সেই ডক্টর কামাল হোসেনদের নেতৃত্বে নিজেদেরকে বিলীন করে সেটি একটি জাতীয় ঐক্য করার চেষ্টা করেছে। আমরা তখন তাদের এই ঐক্যের বিপক্ষে আমরা সরাসরি বক্তব্য রেখেছিলাম। আমরা বলেছিলাম যে তারা যখন এসেছে, তারা ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে, ভিন্ন কোনো কাজ নিয়ে এখানে এসেছে। তারা আমাদের জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য আসেনি, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আসেনি। সেদিন আমাদের এই ধারণাকে, আমাদের এই কথাকে মূল্যায়ন করেনি। আমরা সে কারণে আমরা এবং বাংলাদেশ ন্যাপ, আমরা এই দুটি দল ওই নির্বাচনের আগে বিএনপি জোট ত্যাগ করে আমরা সেই সময় আমরা ভেবেছিলাম যে গণতন্ত্রের জন্য, ভোট এবং ভোটের অধিকারের জন্য সাবেক বিএনপির মহাসচিব, সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরীর নেতৃত্বে আমরা যুক্ত ফ্রন্টে যোগ দিয়েছিলাম। আমরা যোগ দেওয়ার পরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, তখন আমরা দেখলাম এই যুক্ত ফ্রন্ট সেদিন যে উদ্দেশ্য নিয়ে, যে চিন্তা চেতনার কথা বলে আমাদেরকে সম্পৃক্ত করেছিল, তারা সেই চিন্তা চেতনা উদ্দেশ্যের মধ্যে থাকেনি। সেই কারণে আমরা
বর্তমানে একেবারে নিজেদের মতো করে নিজেদের স্বকীয়তার মধ্য দিয়ে আমরা কাজ করছি। আমরা এখন কোনো জোটের সাথে ওইভাবে আমাদের সাথে, যদিও কাগজে কলমে আমরা যুক্ত ফ্রন্টের সাথে রয়েছি, কিন্তু বাস্তবে আমরা এখন কারোর সাথে নেই। আমরা আমাদের মতো করে কাজ করছি এবং আমরা আমাদের জায়গায় গণতন্ত্র, ভোটের অধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যে কোনো অন্যায়, দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে আমরা কাজ করে চলেছি এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা আমরা অবলম্বন করব। এবং খন্দকার গোলাম মুর্তজা, যার একটি ইতিহাস রয়েছে, ঐতিহ্য রয়েছে, এবং এই দলের যিনি প্রতিষ্ঠাতা, বিশেষ করে জননেতা আনোয়ার জাহিদ, আজকে যে সময় আপনি আমার সাথে কথা বলছেন, এই মাসেরই 12 জুন তিনি 1935 সালে জন্মগ্রহণ করেছিলেন। তার 86 বছর শেষ হলো। আমরা ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির পক্ষ থেকে সবসময় তার জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী আমরা পালন করে থাকি। এবার করোনার কারণে আমরা ওইভাবে ঘটা করে বড় করে পালন করতে পারিনি, তবে তার বিধি আত্মার প্রতি শ্রদ্ধা আমরা নিবেদন করেছি এবং আজকেও আপনার মাধ্যমে তার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং যারা জননেতা আনোয়ার জাহিদের ভক্ত অনুরাগী তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের এই প্রিয় নেতার প্রতি আজও আপনারা আপনাদের অকুণ্ঠ সমর্থন, ভালোবাসা দিয়ে যাচ্ছেন। সেজন্য আমরা সত্যি আনন্দিত, আমরা গর্বিত। মনজুর হোসেন ইসা ভাই, আপনি বললেন আপনার দল এনডিপি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, দীর্ঘদিন 20 দলীয় জোটের শরিক ছিলেন, যে 20 দলীয় জোটের নেতৃত্বে ছিল বিএনপি। তো আপনারা 20 দলীয় জোট থেকে চলে এসেছেন তাদের সাথে কিছু রাজনৈতিক মতপার্থক্যের কারণে। তো একজন জাতীয় নেতা হিসেবে আমাদের দর্শকদেরকে এতটুকু ক্লিয়ার করেন যে এখন 20 দলীয় জোটের রাজনীতি কিভাবে চলছে, আপনাদের এনডিপি রাজনীতি কিভাবে চলছে, আপনাদের এনডিপির সামনে রাজনৈতিক ভবিষ্যৎ কি, এবং সর্বোপরি বিএনপির রাজনীতিটাও যদি আপনি একটু মূল্যায়ন করতেন। ধন্যবাদ। আসলে বাংলাদেশের সাধারণ মানুষ রাজনীতি বলতেই এখন দুটি দলকেই অনুধাবন করে বা মনে করে, একটি হচ্ছে আওয়ামী লীগ আর একটি বিএনপি। আর ঘুরে ফিরে এই দুটি দলই কম বেশি ক্ষমতায় ছিল এবং আছে, এবং মাঝখানে দীর্ঘ 9 বছর জাতীয় পার্টি ক্ষমতায় ছিল। এর বাইরে কিন্তু বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল এককভাবে ক্ষমতায় ছিল না বা থাকার সুযোগও ছিল না। এই মানে বড় দুটি দল আওয়ামী লীগ আর বিএনপি, এই দল দুটো বিভিন্ন সময় তাদের নিজেদের প্রয়োজনে তারা তাদের জোটকে সম্প্রসারণ করে, তাদের দলের অন্যান্য জোটের নেতৃবৃন্দকে একসাথে করে, কিন্তু একটি সময় মূল্যায়নের যখন বিষয় হয় তখন দেখা যায় যে তাদের ঝুলিতে সেই জায়গাটি খুব বেশি রাখে, অন্যান্য জোটদেরকে অনেক সময় বঞ্চিত করে। অনেক জ্বালা যন্ত্রণা নিয়ে একসময় জাগবার প্রতিষ্ঠাতা যিনি শফিউল আলম প্রধান, আজকে আমি তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। তিনি এই 20 দলীয় জোটের সাথে থেকেই মৃত্যুবরণ করেছেন, কিন্তু কখনো এমপি বা মন্ত্রী কিছুই হতে পারেননি। কিন্তু বিএনপি চাইলে তাকে এগুলো করতে পারত, সুযোগ ছিল, কিন্তু তাকে করেনি। তারপরে আমি একসময় এই জোট করতেন শওকত হোসেন নীলু, আজকে তিনিও চলে গেছেন, তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তিনি আমাদের মতো রাগ অভিমান করে একসময় জোট ছেড়ে আলাদা ফর্ম করেছেন এবং সেখানে থেকে তিনি মৃত্যুবরণ করেছেন। ইসলামিক পার্টির অ্যাডভোকেট মমিন, তিনি এই জোট ছাড়েননি, কিন্তু কোনো কিছু পায়নি, রক্তক্ষরণ, কষ্ট এগুলো নিয়ে মৃত্যুবরণ করেছেন। তারপর নিজাম ইসলামী পার্টির যিনি চেয়ারম্যান, তিনিও কিন্তু আব্দুল লতিফ নিজামী, একজন নন্দিত মানুষ, একজন সৎ মানুষ, তিনিও কিন্তু তার জায়গায় থেকে তিনি শেষ পর্যন্ত কোনো কিছু পায়নি। তো একটি মানুষ কেন রাজনীতি করে? যুগের পর যুগ, বছরের পর বছর রাজনীতি করে যে তিনি একটি জায়গায় বসবেন, তিনি মানুষের সেবা করবেন, মানুষের পাশে দাঁড়াবেন। আজকে এই ছোট ছোট রাজনৈতিক দল যারা করেন তারা চিন্তা করেন যে তারা যদি কোনোভাবে কোনো পর্যায়ে যদি কোনো জায়গায় বসতে পারেন, সেই জায়গা থেকে মানুষের কাজ করবেন। এবং এই ছোট ছোট দলগুলো এই বড় বড় দলের সাথে জোটভুক্ত হয়, এই কারণে ওই দলগুলো তাদেরকে নমিনেশন দেবে এবং তাদের সাথে থেকে পাশে থেকে কাজ করবে। কিন্তু দেখা গেছে যে এই বড় বড় দলগুলো আসলে এই ছোট ছোট দলের অধিকাংশদেরকেই ব্যবহার করে ছুঁড়ে ফেলে, আর 2-1জনকে লোক দেখানো নমিনেশন দেয় এবং সেখানেও কিন্তু কালো টাকার প্রভাব কাজ করে। আমি বলবো যে আসলে এই যে জোটের রাজনীতি, এই জোটের রাজনীতির ভিতরে আসলে ভোটের রাজনীতি নেই। জোটের রাজনীতি একরকম দৃশ্যমান একটি রাজনীতি, এটি সুযোগ সুবিধার রাজনীতির মতোই একটি পরিণত হয়েছে।
এখানে আপনারা দেখেছেন যে মানুষ রাজনীতি, যখন পানির দাম বৃদ্ধি হয় তখন রাজপথে থাকতে হবে, তখন রাজপথে কিন্তু আমরা দেখি না। আমরা এবার কদিন আগে একটি বিষয় আমি দেখলাম যে বিএনপি পানির দাম মূল্য বৃদ্ধিতে যারা বৃদ্ধি করেছে সেই ওয়াসার এমডিকে স্মারকলিপি দিয়েছে। এটি একটি হাস্যকর বিষয়। যিনি বৃদ্ধি করেছে, যার বিরুদ্ধে অভিযোগ, তার কাছে যদি আপনি বিচার চান, সে বিচার কতটুকু পাবেন, কিভাবে পাবেন? এটি সাধারণ একটি প্রশ্ন। আপনি যদি অন্যায় করেন এখন, আর আপনার কাছে যদি আমি বিচার চাই, পৃথিবীতে এখন এরকম আদর্শ মানুষ নেই, আত্মশুদ্ধির মানুষ নেই যে সে এই বিচারটি সঠিকভাবে করবে। এই যে পলিসিগত ভুল, বিদ্যুতের দাম দফায় দফায় অনেকবার বেড়েছে, সেখানে কিন্তু ওই গণমানুষের রাজনীতির মধ্যে আমরা এই গত 12 বছর বিএনপিতে আসলে কোনো রাজনীতি আমরা তাদের দেখিনি। এবং খাদ্যদ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতির বিষয় যখন আমরা দেখেছি, সেখানেও কিন্তু রাজনীতি দেখিনি। তারা কি রাজনীতি করেছে? এই বিষয়গুলো আজকে আপনারা গণমাধ্যম নিয়ে কাজ করছেন, আপনারাই আমার চেয়ে ভালো জানেন, কারণ আপনারা প্রতিদিন মাঠে থাকেন। এই গত 12 বছর সাধারণ মানুষকে নিয়ে, মানুষের যে ভোটের অধিকার, ভাতের অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তাদের কি কাজ ছিল, এই প্রশ্নটি আপনার কাছে আমি ছেড়ে দিলাম। আমি আসলে বলতে চাই, এদেশে আজ নতুন করে রাজনীতি, গত 50 বছর এদেশের জন্ম, এদেশে আমাদের হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, শেরে বাংলা, মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী, জাতির জনক বঙ্গবন্ধু, শহীদ জিয়া রহমান, তাদের মতো এই 50 বছরে তাদের পরে আর কে এরকম একটি নাম নেই। অর্থাৎ আগে যে রাজনীতিবিদ ছিল তারা মানুষের জন্য, জনগণের জন্য কাজ করতো। এখন আমরা যারা রাজনীতিবিদ, আমরা কে কতটুকু লুটে পুটে খাবো, আমি খাবো, আমার ছেলে খাবে, আমার মৃত্যুর পরে আমার বউ এমপি হবে, আমার ছেলে এমপি হবে, এই যে একটি ট্র্যাডিশন চলছে, এই জায়গা থেকে যদি আমরা বের করে আনতে না পারি রাজনীতিবিদদেরকে, এবং রাজনীতিতে কালো টাকার প্রভাব, এবং যাদের টাকা আছে, যাদের পেশি শক্তি আছে, তারাই ঘুরে ফিরে টাকার বিনিময়ে নমিনেশন পাচ্ছে। আপনি 50 বছর রাজনীতি করলেন, আপনার টাকা নেই, আপনি নমিনেশন পাবেন না। আর যে 50 দিনও রাজনীতি করেনি, কালো টাকা আছে, তাকে ডেকে এনে নমিনেশন দিল। তাহলে অরাজনীতিবিদদের হাতে যখন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেয়রের পথ চলে যায়, তখন রাজনীতিবিদরা আসলে কোণঠাসা হয়ে পড়ে। আর তখনই এই দুঃশাসন, দুর্নীতি, স্বজনপ্রীতি, আত্মীয়নীতি এগুলো বেড়ে যায়। তখন রাজনীতি আর রাজনীতির মধ্যে থাকে না। আর এই 50 বছর পর আমাদের দৃশ্যমান অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু রাজনীতিবিদদের হাতে নেই, টাকাওয়ালাদের কাছে চলে গেছে এবং দুর্নীতিবাজদের কাছে চলে গেছে। এই কারণে আজকে আমাদের যে ভোট, সাধারণ মানুষ বছরে তার ভোট দেওয়ার জন্য উৎসব, প্রতীক্ষা থাকে যে আমি ভোটের দিন ভোট দেবো, কিন্তু এখন মানুষ ভোটের দিন জানে তার ভোট হয়ে গেছে, ভোট দিতে যায় না, সে আগ্রহ নেই, আকাঙ্ক্ষা নেই, আস্থাও নেই। এই জায়গাটা যদি আমরা তৈরি করতে না পারি, আমরা যারা নিজেদেরকে রাজনৈতিক কর্মী হিসেবে ঘোষণা দিই বা নেতা হিসেবে বলি, আমরা যদি মানুষের এই আস্থার জায়গা সৃষ্টি করতে না পারি, তার ভোটের অধিকার, গণতন্ত্র, ন্যায় বিচার, তাহলে আমরা যারা রাজনীতি করছি, এই রাজনীতি জাতির জন্য, সমাজের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি না। আচ্ছা জনাব মঞ্জুর হোসেন ইসা ভাই, আপনি একাধারে একজন রাজনীতিক এবং একজন মানবাধিকার কর্মীও বটে। আপনি জাতীয় মানবাধিকার সমিতির প্রতিষ্ঠাতা সভাপতিও। তো বর্তমানে দেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে আপনার বিশ্লেষণটা যদি আমাদেরকে একটু করতেন, বিশেষ করে গুম, খুন, নির্যাতনের বিরুদ্ধে, যে আপনি তো সবসময় মাঠে ছিলেন, আপনার সেই অভিজ্ঞতার আলোকে আমাদেরকে কিছু বলুন। ধন্যবাদ। আজকে আসলেই আমি আমার রাজনীতির পাশাপাশি একজন মানুষ হিসেবে আমি বিশ্বাস করি যে কুল্লু নাফসিন জায়গাতুল মউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তা যেহেতু আমার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তা আমি বেঁচে থাকলে কতটুকু কি করলাম সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, মানুষের জন্য, এই চিন্তা থেকেই আমি রাজনীতির পাশাপাশি মানবাধিকার নিয়ে কাজ করি। এবং এই কাজ করতে গিয়ে অধিকার বঞ্চিত মানুষ যখন যেখানে অধিকার বঞ্চিত হয়, সে যে লেভেলেই থাকুক না কেন, যে দলেরই হোক না কেন, আমি তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আপনি যথার্থই বলেছেন যে আমি গুম খুনের শিকার পরিবারের পাশে থেকে কাজ করি, এবং এই কাজ করতে গিয়ে তাদের নীরব কান্না, তাদের বোবা কান্না, তাদের আত্মচিৎকার আমি দেখতে পাই। অধিকাংশই গত 20 বছরের কথাই বলি, এর অধিকাংশই বিএনপির অনেকেই গুম হয়েছে, আওয়ামী লীগেরও হয়েছে, অন্যান্য রাজনৈতিক দলেরও হয়েছে।
তা যারা গুমের শিকার হয়েছে, ঈদের চাঁদ আসলে যেমন ওই সবাই আমরা সবাইকে একটু খোঁজ খবর নিই, এই গুমের শিকার পরিবারের প্রতিও আমি দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা করতে করতে গুমের শিকার হচ্ছে, সেই দলের শীর্ষ নেতারা ঈদের চাঁদের মতোই ঈদের আগে এরকম মাঝে মধ্যে আন্তর্জাতিক গুম দিবস এরকম কিছু দিবসের আগে পিছিয়ে তাদের খোঁজ খবর নেয়। এর আগে এরা কিভাবে বেঁচে আছে, তাদের সন্তানের লেখাপড়া হচ্ছে কিনা, তারা অসুস্থ হলে তাদের চিকিৎসা পাচ্ছে কিনা, এরকম খবর আসলে তারা কেউ নিচ্ছে না এবং নেওয়ার প্রয়োজনও বোধ করছে না। এতে করে কর্মীদের রাজনীতি থেকে যে আশা ছিল, ভরসা ছিল, আস্থা ছিল, সেগুলো হারিয়ে যাচ্ছে এবং হারাতে হারাতে সেটি এখন শূন্য কোটায় এসে গেছে। এখন এই জন্য কোনো নেতা ডাক দিলে রাজনীতিতে কর্মী পাওয়া যায় না। এই কর্মী না পাওয়ার কারণ কর্মীদের প্রতি নেতাদের যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে স্নেহ, এটি আসলে রাজনীতি থেকে হারিয়ে গেছে, উঠে গেছে। এখন ওই খাদ্য, টাকার বিনিময়ে খাদ্যের মতো হয়ে গেছে। চিন্তা করে যে যেমন ভাত ছিটালে কাকের অভাব হয় না, টাকা ছিটালে এরকম কর্মীর অভাব হবে না, এরকম কিছু মানে দুষ্টু লোক নেতার জায়গায় পৌঁছে গেছে এবং তারা এরকম টাকার বিনিময়ে সব কিছু করতে চায়। এই জন্য রাজনীতি আর রাজনীতিবিদদের হাতে নেই। কালো টাকার মালিক, প্রভাবশালী, দুর্নীতিবাজ এরাই এখন রাজনীতির নেতা হয়ে গেছে। আর এই কারণেই রাজনীতিতে এই ধরনের দুঃশাসন, দুর্বিষহ সব কিছু চলছে, কিন্তু সেখানে তারা কোনো ধরনের ন্যায় বিচার পাচ্ছে না। আমি একটি বিষয়ে আপনাকে একটু বলতে চাই। গত কয়েকদিন আগে আমাকে হঠাৎ করে, আমি যেহেতু গুম নিয়ে কাজ করি, হাতিরপুলের একজন 70 বছরের একজন বৃদ্ধা, শিরিন আক্তার নাম, তার 3 ছেলে, তার স্বামী 2000 সালে মারা গেছে এবং 3 ছেলের এক ছেলে 2012 সালে তাকে নিখোঁজ হয়ে পড়েছিল এবং 6 দিন পরে তার নাম ইসমাইল, সেই ইসমাইলের লাশ শীতলক্ষ্যা নদীতে পেয়েছে। এই ভদ্র মহিলা তার যেখানে বসবাস করে, তার মা যখন তার বয়স 3 মাস মায়ের গর্ভে, তখন তার মা তার স্বামীকে ছেড়ে এই 3 মাস গর্ভে শিরিন আক্তারকে নিয়ে আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সেখানে আরও 5টি সন্তান তার পেটে জন্মগ্রহণ করে। তাহলে এই সবাই মিলে 6 ভাই বোন। এই 6 ভাই বোনেরকে নিয়ে সে তার সংসার চলছিল, ভালোই ছিল সব কিছু। কিন্তু ওই যখন প্রথম 3 মাস যখন গর্ভে এসে এখানে চলে আসে, তখন ওখান থেকে খোরপোশের কিছু টাকা পায়, সেই টাকা এনে এই হাতিরপুল একটি জায়গা কিনেছিল। সেই জায়গায় যখন এই কয়েক বছর আগে সেই জায়গা ডেভেলপারদের কাছে দিয়েছে, সেখানে 10 তলা একটা বিল্ডিং হয়েছে। যখন ডেভেলপের খালি জায়গা ছিল, তখনও শিরিন আক্তার ওখানেই বসবাস করতো, ওই জায়গায়, ওই টিন শেডে ঘরে। সেই টিন শেড ঘর থেকে যখন 10 তলা হয়েছে, সেই 10 তলার 7 তলায় সে উঠেছে, 7 তলায় এখন বসবাস করছে। কিন্তু তাকে বর্তমানে পালক কন্যা হিসেবে তার ওই ভাই বোনেরা একই মায়ের পেটের, বাবা শুধু আলাদা, তারা বলছে এ আমাদের মায়ের পেটে না, তারা এ হচ্ছে পালক সন্তান। আসলে তা নয়। তিনি বারবার বলছে যে আমি যদি পালক সন্তান হই তারা প্রমাণ করুক, কিন্তু তারা বারবার সব জায়গায় বলছে। থানায় মামলা দিয়েছে, কোর্টে মামলা দিয়েছে এবং থানায় তার ছেলেকে বিভিন্ন মামলায় আসামি করে তাকে ঘরছাড়া করেছে। এখন তিনি একজন অসহায় বৃদ্ধা মহিলা, যার 70 বছর বয়স, এলাকায় পানি বিক্রি করে ভাত খায়। এখন তার পাশে কোথাও কেউ নেই। তিনি আশঙ্কা করছে তাকে এই সুযোগে তাকে ঘর থেকে বিতাড়িত করবে বা তাকে মেরেও ফেলতে পারে, এরকম একটি আশঙ্কা করছে। আমাকে বারবার বলছে যে বাবা, আমাকে তোমরা বাঁচাও, তোমরা মানবাধিকার নিয়ে কাজ করো আমার পাশে। আমি প্রধানমন্ত্রীকে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে চাই, দেশবাসীকে চাই। আজকে আমি এই আপনার এই সাক্ষাৎকারের মাধ্যমে আমি এই শিরিন আক্তারের পাশে, যিনি কলাবাগান থানায় এবার ওই হাতিরপুলে বসবাস করে, তার পাশে প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সবাইকে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। একজন অসহায় বৃদ্ধ ছেলে হয়তো মারা যাবে, তার মা জীবিত আছে, জীবিত থাকার পরেও তার সন্তানকে বলতে পারছে না আমার সন্তান, কারণ মাকে কি ভয় দেখিয়েছে অন্য সন্তানরা। সেই বিষয়গুলো যদি তদন্ত করা হয়, সেটি বের হয়ে আসবে। এই বিষয়টি তদন্ত করার জন্য এই বিষয়ে একটি সঠিক যাভাবে সে যদি ন্যায় বিচার পায়, এ ব্যাপারে আমি আহ্বান জানাচ্ছি। আর মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আপনি আপনার স্বজন হারার দুঃখ কষ্ট বোঝেন। যারা বাংলাদেশে গুমের শিকার হয়েছে তাদের পরিবারকে, তাদের এই স্বজন হারাদের পরিবারকে তাদেরকে ফিরিয়ে দিয়ে তাদের মায়ের উপর পূর্ণ করুন। এবং আপনি দেশে 10 লক্ষ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। যে মানুষ 10 লক্ষ রোহিঙ্গাদের আশ্রয় দিতে পারে, সে কেন মায়ের বুক খালি, তার দেশ আমলে খালি হবে? সেই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো
আপনি এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিন। আপনার কঠোর পদক্ষেপের মধ্যে দিয়ে যারা গুমের শিকার হয়েছে তাদেরকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। এর আগে অনেকেই ফিরে এসেছে, যারা ফিরে এসেছে তাদের পরিবার আবার নতুন করে বাঁচার স্বপ্ন, আসার স্বপ্ন দেখেছে। এখনও যারা ফেরেনি তারা অপেক্ষা করছে এই বুঝি তাদের ছেলে বা বাবা বা স্বামী ফিরে আসবে। আমিও আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব এ বিষয়ে আপনি পদক্ষেপ গ্রহণ করুন। স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তী চলছে, আবারও মুজিব বর্ষ চলছে। মুজিব বর্ষের আমি মনে করি সেরা উপহার হবে যদি এই মা তার সন্তানদেরকে ফিরে পায়, তাদের বুক জুড়ে যদি তাদের সন্তান ফিরে আসে, স্ত্রী যদি তার স্বামীকে ফিরে পায়, আর সন্তানরা যদি তার বাবাকে ফিরে পায়, এর চেয়ে বড় উপহার আর থাকতে পারে না। সামনে পবিত্র ঈদুল আজহা, এই ঈদুল আজহার আগে তাদেরকে ফিরিয়ে দিন। এই করোনাকালীন সময় পৃথিবী ছেড়ে সবাই চলে যাচ্ছে, অনেক চেনা জানা মানুষ এই করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছে। এরকম একটি দুঃসময় তাদেরকে যদি তাদের পাশে আপনি খুঁজে বের করে একটি সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে এটা জাতির জন্য, সমাজের জন্য, সারা পৃথিবীর জন্য একটি নতুন দৃষ্টান্ত হবে বলে আমি মনে করি। জনাব মঞ্জুর হোসেন ইসা, আপনাকে অশেষ ধন্যবাদ 47 টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। আপনাকেও এবং আপনার মাধ্যমে যারা এই 47 টেলিভিশনের দর্শক শ্রোতা রয়েছে তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।